চলতড়িতের পরে আমরা সপ্তম অধ্যায় বা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে 7 নম্বর অধ্যায় আছে পরমাণুর নিউক্লিয়াস, সেটা আমরা পড়ব। তো সেখানে প্রথমে আছে কি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি? তেজস্ক্রিয় বিস্ফোরণ, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয়তার কারণ, তেজস্ক্রিয়তার ব্যবহার, বৈশিষ্ট্য, ভালো ব্যবহারও আছে খারাপ ব্যবহারও আছে, তো সেগুলো নিয়েই আমরা পড়ব। এবং আলফা বিঘটন, বিটা বিঘটন ও গামা বিঘটন, তাদের যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো প্রথমে আমি কিসে চলে আসি? তেজস্ক্রিয়তা কাকে বলে চলে আসি। তেজস্ক্রিয়তা কাকে বলে? অনেক বেশি পারমাণবিক ভর, অনেক বেশি বলতে 206-এর ওপরে পারমাণবিক ভর হতে হবে, ঠিক আছে? 206-এর বেশি পারমাণবিক ভর, সেগুলোতে আসছে আমি। অনেক বেশি পারমাণবিক ভরের কয়েকটি ভারী মৌলের ক্ষেত্রে, যেহেতু তাদের পারমাণবিক ভর বেশি, সেই জন্য আমাদের তাদেরকে আমরা কি বলছি? ভারী মৌল বলছি। কেন্দ্রক যে কোনো অবস্থায় নিজ থেকে স্বতঃস্ফূর্ত হবে, মানে এরা কোনো চৌম্বক পদার্থ রাখা হলো বা কোনো তড়িৎ ক্ষেত্র রাখা হলো বা অন্য কোনো বিকিরণ করা হলো, তার জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু নয়। এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে বিগঠিত হয়। মানে কি? একটা গঠন ছিল, সেখান থেকে আবার আরেকটা নতুন গঠন তৈরি হচ্ছে, বিগঠিত হচ্ছে। অবিরাম এক প্রকার অদৃশ্য রশ্মি, যেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এবং নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, একটা মৌল থেকে বিগঠিত হয়ে আরেকটা মৌলে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? তেজস্ক্রিয়তা বলছি। এবং এই তেজস্ক্রিয়তা ধর্মের উপরে ভিত্তি করে আমাদের যে পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লি, অনেকগুলোতেই ব্যবহার আছে তেজস্ক্রিয়তার। তো প্রথমে তেজস্ক্রিয়তার আবিষ্কারককে আসি, লুইস হেনরি বেকারেল। নিজের গবেষণাগারে একবার পরীক্ষা করতে করতে দেখেন যে ফটোগ্রাফিক যে প্লেট থাকে, সেখান থেকে কোনো একটা অদৃশ্য রশ্মি বেরোচ্ছে এবং সেটাকে আলোকিত করছে। সেখান থেকে তিনি এই তেজস্ক্রিয় সম্বন্ধে ধারণা দেয়। তাহলে আমি কি বলতে পারি? হেনরি বেকারেল। আবিষ্কারককে হেনরি বেকারেল। আবিষ্কারক হেনরি বেকারেল। হেনরি বেকারেল। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল কারা হবে? যাদের 206-এর বেশি ভর থাকবে। 206-এর বেশি ভর, সেগুলো কারা কারা? পোলোনিয়াম, ইউরেনিয়াম, রেডন, এইগুলো। পোলোনিয়াম, ইউরেনিয়াম, রেডন, মানে 206-এর অধিক যাদের পরমাণু ভর, তাদেরকে আমরা কি বলতে পারি? তেজস্ক্রিয় মৌল বলতে পারি। কারণ এদের মধ্যে দিয়ে আলফা বিঘটন, বিটা বিঘটন এগুলো হয়, গামা বিঘটন এগুলো হয়। এবার নির্ভরশীলতা। এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় ধর্ম কি কোনো চৌম্বক ক্ষেত্রের উপরে নির্ভরশীল করে তৈরি হয়, কি তড়িৎ ক্ষেত্র? কোনো কিছুই না। এরা স্বতঃস্ফূর্ত। এরা কি হয়? তা আগেই বলে দিয়েছি যে এরা কি হয়? স্বতঃস্ফূর্তভাবে বিগঠিত হয়। স্বতঃস্ফূর্ত বিঘটন এদের দেখা যায়। সেই দিক থেকে দেখে এদের নির্ভরশীলতা কি? কোনো নির্ভরশীলতা নেই। কাদের উপরে? তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র উপর নির্ভরশীল নয়। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের উপরে এরা নির্ভরশীল নয়। বুঝতে পেরেছো? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি? কয়েকটি ভারী মৌল আছে এবং তাদের থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে বিগঠিত হয়ে নতুন নিউক্লিয়াসের পরমাণুতে প্রতিষ্ঠিত হয় এবং একটা ধর্ম প্রদর্শন করে, যেটাকে আমরা তেজস্ক্রিয় ধর্ম বলছি। আবিষ্কার করেছিলেন কে? হেনরি বেকারেল। এবং এই তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি কি হবে? 206-এর অধিক ভর বিশিষ্ট পোলোনিয়াম, জেনন, রেডন, এইগুলো, ইউরেনিয়াম। আর নির্ভরশীলতা কি? তড়িৎ ক্ষেত্র বা এই চুম্বক ক্ষেত্র এদের উপর নির্ভরশীল নয়। যদি পরীক্ষায় দেয় তাহলে মিথ্যা হয়ে যাবে, সেখানে তোমরা মিথ্যা লিখে আসবে, ঠিক আছে? তেজস্ক্রিয় সংজ্ঞা আমরা পড়লাম, তেজস্ক্রিয়র যে উদাহরণ সেগুলো আমরা জানলাম। এবার তেজস্ক্রিয়তার আরো কিছু বৈশিষ্ট্য আমরা চলে আসি। কি আসছে? যে তেজস্ক্রিয়তার সংজ্ঞা আমরা পড়েছি, বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি হবে? তেজস্ক্রিয়তা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা নিউক্লিয় ঘটনা। একটা নিউক্লিয় ঘটনা। আমি কি লিখতে পারি? নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা। এর সাথে বাইরের ইলেকট্রন প্রোটনের কোনো সম্পর্ক নেই।
1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমি কি বলতে পারি? 2 নম্বর বৈশিষ্ট্য আমি এখান থেকে বলতে পারি যে 206 অধিক এরা কি সব তেজস্ক্রিয় মৌল হয়, তেজস্ক্রিয় মৌল হয়। আর কি? তেজস্ক্রিয়তা চুম্বক ক্ষেত্র বা অন্য কোনো যেমন তড়িৎ ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত করা যায় না, এর দ্বারা প্রভাবিত করা যায় না। আরেকটা কি? তেজস্ক্রিয় পদার্থকে ভাঙলে আমরা কি কি পাই? 1 নম্বর আলফা কণা, 2 নম্বর বিটা কণা, 3 নম্বর গামা কণা। এই 3টে কণা নিয়েও আমাদের পড়তে হবে। তো এইগুলো হচ্ছে মানে আমাদের তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এবার তেজস্ক্রিয়তার কারণ কি, কেন তেজস্ক্রিয় মৌলটা হচ্ছে, কেন 206 বেশি যাদের ভর সংখ্যা তাদের তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে কেন, সেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। একটাই কারণ, নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5। নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা সেটা কি হয়ে যাচ্ছে? 1.5 হচ্ছে। যখন 1.5 হচ্ছে তখন তারা কি স্টেবল হতে চেষ্টা করে, স্টেবল বা স্থায়ী হতে চেষ্টা করে, তখন আমাদের কি হয়? তখন তেজস্ক্রিয়তা দেখা যায়। হলে কি হয়? স্থায়ী হতে চেষ্টা করে, তখন তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়। তখন তেজস্ক্রিয়তার কি হয়? সৃষ্টি হয়। আর কি? বেশি ভর সংখ্যা। এবার বেশি ভর সংখ্যা হলেই তো প্রোটন আর নিউট্রনের অনুপাত 1.5 হবে। তো একই গল্প বা একই ব্যাপার, আমি লিখতে পারি একই জিনিসটাই, কিন্তু দুটো পয়েন্ট লিখতে হবে। এটাই তো কৌশল পরীক্ষাতে নাম্বার বাড়ানো। একই জিনিস কিন্তু আমাদের পয়েন্ট করে লিখলে একটু সুবিধা হয়, দুটো পয়েন্টের একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি কিন্তু উত্তরটা একই, তো পয়েন্ট দুটো আলাদা আমাকে করে লিখতে হবে। তাহলে এক্সামিনার যে খাতা দেখবে সে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে তুমি জানো। আর কি? সক্রিয়তা কি? আমি বললাম যে তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াস ভাঙছে, এবং নিউক্লিয়াস ভাঙার যে প্রবণতা, প্রতি সেকেন্ডে কতটা নিউক্লিয়াস ভাঙছে? প্রতি সেকেন্ডে নিউক্লিয়াস ভাঙার প্রবণতাকে সক্রিয়তা বলা হয়। কি বলে? তাহলে প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসে ভাঙার প্রবণতা, সেটাকে আমরা কি বলি? সক্রিয়তা বলি। আর সক্রিয়তার একক কি? সক্রিয়তার একক বেকারেল রাদারফোর্ড কুড়ি বয়শূন্যরা। ঠিক আছে, তাহলে কি কি আছে? সক্রিয়তার কি ব্যাপার? প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসে ভাঙছে তার প্রবণতা, সেই ভাঙার প্রবণতাকে আমরা সক্রিয়তা বলছি। এবং একক কি? বেকারেল রাদারফোর্ড কুড়ি। 3টেই একক আছে, যেটা খুশি ইউজ করো, মনে রাখবে এটা। আচ্ছা, তেজস্ক্রিয়তার সংজ্ঞাও পড়লাম, কারণও পড়লাম, উদাহরণ পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম। এবার তেজস্ক্রিয়তার মানে ব্যবহারটা কোথায়? আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহার ভালো কাজেও ইউজ করা হয়, খারাপ কাজে ইউজ করা হয়, কিন্তু আমাদের ব্যবহারগুলো জানতে হবে। কি কি? চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কি আমরা পড়েছি? কেমোথেরাপি, তারপরে পড়েছি রেডিয়েশন থেরাপি। মনে করে দেখো, রেডিয়েশন থেরাপি, এমআরআই করতে হয়, সিটি স্ক্যান, সব তো এই এখানে চিকিৎসা। এই তো সব তেজস্ক্রিয়তার ব্যবহার, সবই তো তেজস্ক্রিয়তার ফলে ইউজ করা হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে? ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি। আরেকটা কি? বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমি বলি, বিজ্ঞানের ক্ষেত্রে কি বলা যায় এখানে? বিজ্ঞানের ক্ষেত্রে এই যে তেজস্ক্রিয়তা যেটা আছে সেটার সাহায্যে আমরা নতুন রকমের কিছু পরমাণু পাচ্ছি, নতুন
পরমাণুর সৃষ্টি। 2 নম্বর কি, এই পরমাণুর তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, জীব মানে কোনো কিছুর বয়স নির্ধারণ করছি, সে গাছের হতে পারে, জীবের হতে পারে। শিল্পক্ষেত্রে কি, শিল্পক্ষেত্রে ব্যবহার পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লিতে। নেক্সট কি ব্যবহার আসবে, এই যে তেজস্ক্রিয়তা, এই কাজে লাগিয়ে আমরা কি আলোক দীপ্তিমান ব্যাটারিও তৈরি করতে পারি, ব্যাটারি প্রস্তুতি। তাহলে পরমাণুর তেজস্ক্রিয়তা যে মানে বৈশিষ্ট্যগুলো, আমাদের যে কাজ, মানে আমাদের তেজস্ক্রিয়তার কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি বা কি কাজে আমাদের ব্যবহার হয়, সেগুলো কি চিকিৎসা ক্ষেত্রে, ক্যান্সার চিকিৎসায়, রেডিয়েশন থেরাপি বা আরও অনেক আছে যেগুলো আমাদের লাগে, যেগুলো আমাদের রেডিয়েশন দিয়ে ধরতে হয় সেই রোগগুলোকে, সেটা আছে। বিজ্ঞানের ক্ষেত্রে নতুন পরমাণু সৃষ্টি তো করেইছি আমরা। আর জীবের বয়স নির্ধারণ, যেটা একটা খুব ভালো ব্যাপার, যে আমরা একটা প্রত্নতাত্ত্বিকরা গেল, ওখান থেকে একটা মাটি খুঁড়ে পেলো, সেখান থেকে আমরা তেজস্ক্রিয়তা দিয়ে তার বয়স নির্ধারণ করতে পারছি। নেক্সট হচ্ছে শিল্পক্ষেত্রে কি পারমাণবিক চুল্লি, সেখান থেকে আমরা তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে চুল্লি ইউজ করছি। এবং ব্যাটারি প্রস্তুতি, আমরা যে তেজস্ক্রিয়তা তার সাহায্যে ব্যাটারি প্রস্তুত করে উন্নত মানের প্রযুক্তি দিয়ে আমরা ব্যাটারি প্রস্তুত করতে পারছি। এই হলো তেজস্ক্রিয়তার ব্যবহার। আমরা তো এতক্ষণ পড়ছিলাম যে তেজস্ক্রিয়তা এবং তার ব্যবহার কারণ। তো এখানে আমি যেটা বলেছিলাম বৈশিষ্ট্যতে, যে তেজস্ক্রিয়তা থেকে 3 ধরনের কণা বের হয়, আলফা কণা, বিটা কণা ও গামা কণা। তাদের নিয়ে আমাদের জানতে হবে কি কারণ বা তাদের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যতে আমি পরে আসছি, আগে একটা পরীক্ষাতে চলে আসি। যে একটা এখানে সীসা বাক্স আছে, এটা সীসা বাক্স, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এটা তেজস্ক্রিয় পদার্থ এখানে রাখা হয়েছে। আমি লিখে দিচ্ছি এখানে কি কি হয়েছে না হয়েছে। এখানে এটা হচ্ছে আলফা কণা, বিটা কণা, এটা বিটা কণা, গামা কণা, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এই পরীক্ষাতে আমি কি দেখা পাচ্ছি, যে তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছে, কিছু তেজস্ক্রিয় পদার্থ এখানে রাখা হয়েছে। এবারে একটা সীসা বাক্স আছে, সেই সীসা বাক্সের মধ্যে আমরা তেজস্ক্রিয় পদার্থ রেখে বিকিরণ করাচ্ছি। এবং যেগুলো পুরোপুরি সোজা চলে যাচ্ছে, দেখো যেগুলো পুরোপুরি সোজা চলে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, গামা রশ্মি। যেটা বাঁদিকে চলে যাচ্ছে, বাঁদিকে বেঁকে যাচ্ছে, তাকে আমরা কি বলতে পারছি, আলফা কণা, ঠিক আছে, বা আলফা রশ্মি, আমরা কণা বলেই ডিনোট করছি, আলফা কণা। আর যেটা পুরো একদম ডান দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, বিটা কণা। আর এগুলো তো চুম্বক ক্ষেত্র বলেই দিলাম। এই পরীক্ষা থেকে দেবে যে নির্গমনের প্রকৃতি কেমন, বাঁ দিকে যায়, ডান দিকে যায়, সোজা যায়, একটা শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে, সত্য মিথ্যা দিয়ে দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে। তো পরীক্ষাগুলো কিন্তু জানতে হবে। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, যে আলফা, বিটা ও গামা কণার বৈশিষ্ট্য বা পার্থক্য থেকে আমরা বৈশিষ্ট্য করে নিতে পারি। যদি পরীক্ষাতে আলফা কণা, বিটা কণা, গামা কণার পার্থক্য আসে তো পার্থক্য লিখবে। যদি না দেয়, যদি বললো যে আলফা কণার বৈশিষ্ট্য, তুমি শুধু আলফা কণার জিনিসগুলো লিখে দাও। যদি বললো বিটা কণার বৈশিষ্ট্য, শুধু বিটা কণার যে পয়েন্টগুলো সেগুলো লিখে দাও। গামা কণা বললে গামা কণার পয়েন্টগুলো লিখে দাও। তো এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে বা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো সেগুলোর মধ্যে আমি যেটা বলছি শোনো ভালো করে, যে প্রকৃতি আলফা কণা সবসময় মনে রাখবে, আলফা কণা কিন্তু হিলিয়াম 2+, আলফা কণা হিলিয়াম 2+, আর কি হয়, পজিটিভ হয়। বিটা কণা নেগেটিভ হয়। আর উচ্চমানের ইলেকট্রন কণার স্রোত, আর ইলেকট্রন কণার স্রোত যদি হয় তাহলে সেটা তো নেগেটিভই হবে। ইলেকট্রন কণার স্রোত নেগেটিভ ছাড়া তো কিছু হওয়ার জায়গা নেই। তড়িৎচুম্বকীয় গামা কণা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, পরীক্ষায় খুব আসে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কে, মানে কোন কণা, আলফা কণা, বিটা কণা না গামা কণা। এমসিকিউতে আসে, সত্য মিথ্যাতে আসে, সব রকম থেকে শর্ট কোশ্চেনে আসে, লিখবে ওইটা। এবারে আমি যদি আধানে চলে আসি, তো আধান তো আমি পেয়ে গেছি, ধনাত্মক, ঋণাত্মক, আর এ তো নিস্তড়িৎ, যেহেতু এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাহলে এর কোনো তো আধান থাকবেই না। এবারে আমি স্থির ভর, দেখো ভর এইভাবে পরীক্ষায় আসে না, কিন্তু মনে রাখাটা একটু দরকার আছে যদি দেয়।
আর এ যেহেতু নিস্তড়িৎ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই গামা কণার কোনো ভর নেই। তাই গামা কণার বেশিরভাগ জিনিসই নেই, নিস্তড়িৎ, কোনো তড়িৎ নেই, মানে আধান নেই, এর ভরও নেই। আচ্ছা, এবার হচ্ছে ভেদন ক্ষমতা। দেখো, যার ভর কম, যে নিস্তড়িৎ, সেই বেশি খেলা দেখাচ্ছে। আমাদের কি মনে হয়, যার ভর বেশি, ওজন বেশি, যার মানে এর তো আধানও নেই, তাহলে আধান নেই, ক্ষমতা কম থাকা উচিত, কিন্তু এর আধানও বেশি হয়ে যায়, মানে ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে। কিরকম, যে ভেদ করার ক্ষমতা, বায়ুতে কিভাবে ভেদ করে চলে যায়, কিভাবে বায়ুতে 3 থেকে 8 সেন্টিমিটার ভেদ করতে পারে, এ কয়েক মিটার, এ কয়েকশো মিটার। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি? ভেদন ক্ষমতা বেশি হচ্ছে আমাদের গামার, সবথেকে ভেদন ক্ষমতা কম কার? আলফার। আবার উল্টোটা, আয়নীকরণ ক্ষমতা, আয়নিত করবে, সেই ক্ষমতাটা কার বেশি? সেই ক্ষমতাটা কিন্তু আমাদের আলফা কণার সর্বোচ্চ, আর বিটা কণার আলফার থেকে কি হচ্ছে? কম। আর গামা কণার দুটোর থেকেই তো কম হবে, সামান্য হবে। তাহলে আমি একটা কথা বলতে পারি, যে এখান থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ভেদন ক্ষমতা ব্যস্তানুপাতিক আয়নীকরণ ক্ষমতা। পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে? পরীক্ষায় যেমন কোশ্চেন দেবে, পরীক্ষায় বলবে একদম এমসিকিউ তো দেয়, মানে প্রায় বছর দেয়, আর বই খুললেই তো এই কোশ্চেনটা থাকে। কোশ্চেন কিরকম কোশ্চেন দেবে, যে ভেদন ক্ষমতার সঠিক ক্রম কি হবে? 1 নম্বর অপশান আলফা, বিটা, গামা। 2 নম্বর অপশান আলফা, বিটা, গামা। 3 নম্বর অপশান আলফা, বিটা, গামা। 4 নম্বর অপশান কোনোটি নয়। অপশান কি হবে? আমি তো জানি যে সবচেয়ে ভেদন ক্ষমতা কার বেশি? গামা কণার সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি। এবার কোশ্চেনটা যদি অন্য রকম দিত, যে এখানে সর্বাধিক আয়নীয়ন করার ক্ষমতা কার বেশি, তখন এই উত্তরটা হয়ে যেত। আয়নীয়ন যেটা হচ্ছে কি, সর্বাধিক আয়নীকরণ, এটা কি, মানে এই উত্তরটা কি হবে তখন? ভেদন। তো এইভাবে কোশ্চেন আসে সবসময়, মানে এমসিকিউতে দেয়, প্রায় সময় তো দেয়। মানে তুমি কোশ্চেন খুলবে, পিওয়াইকিউ খুলবে, দেখবে যে এরকম শর্ট কোশ্চেন বা এমসিকিউ ভরে আছে। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে কার ভেদন ক্ষমতা কার। তো আলফা, বিটা, গামার মধ্যে গামার ভেদন ক্ষমতা বেশি, আর আলফার আয়নীকরণ ক্ষমতার বেশি। গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেখানে আলফা হচ্ছে হিলিয়াম কণা, হিলিয়াম 2+, আর আমাদের বিটা হচ্ছে উচ্চমানের ইলেকট্রন কণা স্রোত, যেখানে আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, আর গামা নিস্তড়িৎ। আবার এদের দুজনের ভর আছে, কিন্তু আবার ওর কিন্তু ভর নেই, মানে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে গামা কণার কিন্তু কোনো ভর নেই, কিন্তু তার ভেদন ক্ষমতা বেশি, গামার ভেদন ক্ষমতা বেশি, এক্ষুনি পড়লাম। আর আয়নীকরণ ক্ষমতা কার বেশি, বা আয়নীকরণ ক্ষমতা কার বেশি, সেটা হচ্ছে আমাদের আলফা কণার। আলফা, বিটা ও গামার যে বৈশিষ্ট্য বা পার্থক্য আমরা দেখেছি, ভেদন ক্ষমতা, আয়নীকরণ ক্ষমতা, তো সেটা তো আছেই। এবং আলফা, বিটা, গামা থেকে আমাদের অঙ্কও আসে। কীরকম অঙ্ক? যে আলফা বিগঠন, বিটা বিগঠন, গামা বিগঠন। কীরকম অঙ্ক? ধরো আলফা ক্ষয় কি করে হচ্ছে? আলফা ক্ষয় কি হয়, যে যদি আমি এখানে একটা আলফা ক্ষয় করি, তাহলে কি হবে? আলফা ক্ষয়ে আমাদের যে ভর আছে, সেই ভর থেকে -4, মানে ভর সংখ্যা 4 একক কমে যাবে, আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে। ঠিক আছে, মনে রাখবে ভালো করে। ধরো এক্সাম্পল আমি কি বলতে পারি, ধরো একটা মৌল আছে, বি মৌল, সেখানে ছিল 220 ছিল, আর এটা ছিল 110। সেখান থেকে যদি আমি একটা আলফা বিগঠন করি, তাহলে কি দাঁড়াবে? বিটা, এবারে ধরো সি ধরে নিচ্ছি, সি যদি হয়, তাহলে এই 220 থেকে কত কমবে? 4, মানে 216 হয়ে যাবে, আর এখান থেকে 108 হয়ে যাবে। এটা তাহলে নতুন একটা পরমাণু তৈরি হলো, বি থেকে সি তৈরি হলো, তার ভর সংখ্যা আলাদা হয়ে গেল, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়ে গেল। সেম যদি আমি বিটা কণার যে বিগঠন তার দিকে আসি, তার উদাহরণ কেমন হবে? আমি তো একই জিনিসটাই নিই, এই বিটাকেই নিলাম, 220 ধরলাম, 110ই ধরলাম, ধরে আমি এখানে একটা বিটা বিগঠন করালাম, তাহলে সি কি হবে? যা ভর সংখ্যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নেই, 220 বসিয়ে দাও। কিন্তু এখান থেকে কি হবে? 1 বেড়ে যাবে, আর কমবে না।
তাহলে কি হয়ে যাবে 111 নতুন রকমের হয়ে গেল। আর যদি এটা গামা কণার দিকে চলে আসে তাহলে গামা কণাতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দেখো যা আছে তাই। তাই গামা কণায় যদি আমি এই বিকে ধরি, বি 220 110, আচ্ছা এই বিটা যা আমি ধরছি সব কিন্তু এক্সাম্পল, ঠিক আছে, বি বা ওরকম ভেবে না, বি থেকে বলুন ওসব ধরার দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ভেবে নাও, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে যদি ভাবি তাহলে এখানে কি হবে, যদি গামা কণা নিঃসরণ হয় তাও কিন্তু এই যেটা হবে সেটা কিন্তু সি আর হবে না, তখন কিন্তু বি হয়ে যাবে, বি 220 থাকবে আর 110ই থাকবে। এরকমভাবে অনেক অঙ্ক আছে বা পরীক্ষায় অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো আমি এবারে করছি। আলফা বিঘটন ও বিটা বিঘটন ও গামা বিঘটনের যে ধরনের অঙ্ক আসে সেই ধরনের অঙ্ক আমি দুটো করিয়ে দিচ্ছি। কীরকম অঙ্ক আসে, যে ইউরেনিয়াম 23892 থেকে একটি আলফা একটি বিটা কণা নির্গত হলে নতুন মৌলের ভর ও পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে। আমি এটা আমি অন্য কালিতে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি আছে, ইউ 23892, সেখান থেকে আমি কি করছি, প্রথমে একটা আলফা, তাহলে আলফা যদি করি তাহলে কি হয়ে যাবে 2, আমি এটা এক্স ধরে নিচ্ছি, যে কোনো একটা পরমাণু হবে পরে, তাহলে কি হবে 234 হয়ে যাচ্ছে, আর 92 থেকে কি হয়েছে 90 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে কি হচ্ছে, একটা বিটা কণা নিঃসরণ করতে বলছে, তো একটা বিটা কণা নিঃসরণ করলে কি হবে, এই 234 এরকমই থাকবে, আর এখান থেকে কি হয়ে যাবে 91 হয়ে যাবে, 1 বেড়ে যাবে। তাহলে এই হচ্ছে উত্তর, আর কিছু না। এরকম অঙ্ক দেয় 2 চলে আসে অনায়াসে। এবার যদি বলতো যে এখান থেকে একটা গামা বিঘটন, আচ্ছা আমি পরে অঙ্ক বলে দিচ্ছি, এটা রেডিয়াম দিয়েছে, এখান থেকে দুটো আলফা একটা বিটা, এবং আমি আরেকটা একটু বাড়িয়ে দিচ্ছি যে সেখান থেকে একটা গামা, তাহলে কি হবে, লাস্ট প্রোডাক্টটা কি হবে সেটা আমি অঙ্কটা করে দেখাচ্ছি। কি আসবে এখান থেকে, আমি ধরে নিচ্ছি এই 22680। এবার এখান থেকে আমি কি করছি, দুটো আলফা মানে ওপরে 8 কমবে আর নিচে ওই দেখো ওপরে 8 কমবে আর নিচে 4 কমবে, তাহলে ওপরে 8 আমি কমিয়ে দিই, আর এখান থেকে যদি কমাই তাহলে হবে 218, আর 4 যদি কমাই এখান থেকে হবে 84। সেখান থেকে একটা বিটা যদি আমি করি, দুটো আলফা একটা বিটা, তো একটা বিটা যদি করি তাহলে এটা এরকম দিলাম 218 বসে যাবে, আর 84 থেকে একটা বেড়ে কি হয়ে যাবে 85, যেহেতু 1 বেড়ে যায় বিটাতে। নেক্সট হচ্ছে আমি একটা গামা এর মধ্যে দিই, যে গামা হলে কি হবে, তো গামা হলে কিছুই হবে না, একটা গামা দেওয়া যা না দেওয়া তাই, তো এখান থেকে তো কোনো গামা বিঘটন হলে কোনো চেঞ্জ আসে না, তাহলে কি হবে, সরি রেডিয়াম আমি লেখাটা আমার ভুল হচ্ছে, কারণ এখানে রেডিয়াম হবে না, অন্য কিছু চলে আসবে, সেটাকে এক্স ধরে নিচ্ছি, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এবং সেই যে এক্সটা আসবে সেটা এই একই 218 আর 85। তাহলে তোমরা কিন্তু গামা দেখে ঘাবড়াবে না যে গামা হলে কি করব, গামা তো কিছু ছিল না, যা ছিল তাই, যেটা পড়েছি সেটুকুই দেবে। তাহলে আলফা বিটা গামার যে নির্গমন তার যে অঙ্ক সেগুলো আমরা করে নিলাম।